আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণের সচ্ছলতা অনুপাতসমূহ নিয়ে আলোচনা করব। আসো প্রথমে আমরা যেটা আলোচনা করব সচ্ছলতা অনুপাত কেন আমরা বের করি। সচ্ছলতা অনুপাত এটাকে ইংলিশে বলি কি আমরা সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও সলভেন্সি বলতে কি বুঝি, একটা বিষয়ের কতটুক পরিশোধ দায় পরিশোধ করার ক্ষমতা আছে। সচ্ছলতা অনুপাত দ্বারা বুঝি একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা কীরকম আছে। তাহলে এখানে এই অনুপাতের আমাদের প্রতিটা তেলে অনুপাত কি শিখবে এখানে সচ্ছলতা অনুপাতে, যে দায় পরিশোধ করার ক্ষমতা কীরকম। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতা কীরকম আছে। দেখো একটা প্রতিষ্ঠানে টিকে থাকতে চায় লম্বা সময়, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে কি করা লাগবে, দায় পরিশোধ ক্ষমতা যদি ভালো না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান বেশি দিন টিকে থাকতে পারে না। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান এই দায় পরিশোধ করার ক্ষমতা না ভালো না থাকার কারণে কি করেছেন, বন্ধ হয়ে গেছে। তো এখন একটা বিনিয়োগকারী সে দেখতে চায় এই প্রতিষ্ঠানে যদি টাকা আমি ইনভেস্ট করি তাহলে এই প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতাটা কীরকম আছে। যদি সে দায় পরিশোধ করার ক্ষমতা ভালো থাকে তাহলে এই প্রতিষ্ঠানটা কি বিনিয়োগযোগ্য, আর যদি খারাপ থাকে বা কম থাকে তাহলে কি বিনিয়োগ থেকে বিনিয়োগকারী কি থাকে, একটু এড়ায় থাকে। তো এখন আসো প্রথমে আমরা যে অনুপাত নিয়ে আলোচনা করবো আজকে, প্রথম যে অনুপাত নিয়ে আলোচনা করবো সেটা হলো কি দায় মালিকানা সত্ত্ব অনুপাত। এখন এখানে যদি আমরা খেয়াল করি দায়, এই যে দায়, এই দায়কে বলা হয় কি বহির্দায়। কি দায় বলা হয়, বহির্দায়। আর এই যে আমাদের মালিকানা সত্ত্ব এটাকে বলা হয় আন্তঃদায়। এখন মালিক সত্ত্বকে আন্তঃদায় বলা হয় কেন, কারণ এই অংশটা হলো মালিকের দেয়। কে দেয়, মালিক দেয়। তার মানে এই অংশের দাবি কার থাকে, দাবি থাকে মালিকের। আর এই অংশের দাবি থাকে কার, বাহির পক্ষের। দাবি কার থাকে, বাহিরের পক্ষে, মানে কি তৃতীয় পক্ষের। এখন আমাদের প্রতিষ্ঠানের এই দুইটা দায়ের মধ্যে অবশ্যই বহির্দায় পরিশোধ করতে প্রতিষ্ঠান বাধ্য থাকে। প্রতিষ্ঠান কি থাকে, বাধ্য থাকে। আন্তঃদায় পরিশোধ করার জন্য প্রতিষ্ঠান সত্যিকার অর্থে সরাসরিভাবে কি থাকে না, বাধ্য থাকে না। কারণ একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় মালিক কি ওইখান থেকে টাকা চাবে, আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে টাকাটা ফেরত দাও, না। কারণ এখানের এই দায়টা আমাদের পরিশোধ করতে হয় না বিধায়, বা পরিশোধ করা ইমিডিয়েট দরকার নয় বিধায় আমরা এটাকে কি বলি, আন্তঃদায়। আর যেহেতু এই বাহিরের পক্ষের দাবিকে আমাকে কি করতে হবে, প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও পরিশোধ করতে হবে, এই জন্য এই দায়কে আমরা বলি কি বহির্দায় বা তৃতীয় পক্ষের দাবি। এখন আসো এই বহির্দায়ের ভিতরে কারা আসে। বহির্দায়ের ভিতরে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং এর সাথে আমাদের চলতি দায় কি করি, আমরা অ্যাড করি। কথা বুঝতে পারছি। এবার আসো দীর্ঘমেয়াদী দায় কীরকম হইতে পারে। তো দেখো দীর্ঘমেয়াদী দায় কী হইতে পারে, যেমন আমাদের পার্সেন্টেজ শুধু ঋণ, যদি আমি কোনো সময় লম্বা সময়ের জন্য ঋণ নেই তাহলে পার্সেন্টেজ মানে একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে সেই ঋণ। তারপরে কি ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ। তো এভাবে আমাদের কিছু কি থাকবে, দীর্ঘমেয়াদী দায় থাকবে প্রশ্নে। আর চলতি দায় বলতে আমরা কি বুঝি, পূর্ববর্তী ক্লাসও পড়াইছি আমরা, আর এর আগে তো হিসাব বিজ্ঞান যখন শুরু করছি বেসিক ক্লাসে তো প্রচুর পড়াইছি। তাহলে এখন চলতি দায় বলতে আমরা কি বুঝি, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, তারপরে আমাদের ব্যাংক ওভারড্রাফট, তারপরে আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম আয়, বকেয়া
তো দেখা যায় সাধারণত এর ভিতরে আমাদের চলতি দায়গুলা প্রশ্নে দেয়া থাকে। তাহলে এখন আমরা এই দায় বহির্দায় সম্পর্কে কি আইডিয়া ক্লিয়ার হলো? বহির্দায় কারা হইতে পারে? হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করো আন্তঃদায় বা মালিকের দাবি। আন্তঃদায় বা মালিকের দাবি, এখন দেখো খেয়াল করি আমরা যে সেকেন্ড পেপারে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতেছি এটা কি করি? যৌথ মূলধনী কোম্পানির সাধারণত প্রশ্ন এরকমই দেওয়া থাকে। যৌথ মূলধনী কোম্পানি মানে কোম্পানির অঙ্ক দেওয়া থাকে। তো কোম্পানির মূলধনটা সাধারণত কয়ভাবে থাকতে পারে? সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সমাপনী। আচ্ছা সমাপনী না লিখে যদি আমরা এভাবে করি যে সঞ্চিত উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত। এখন সঞ্চিত উদ্বৃত্তর ঘরে অনেকগুলা টপিক আমাদের অ্যাড হয়, যেমন কি সমাপনী, সংরক্ষিত আয়, তারপরে শেয়ার অধিহার বা শেয়ার, এটাকে অধিহারকে আবার বলা হয় কি উনহারও বলা হয়। অধিহার কি বলা হয়? মানে সিনোনিম, শেয়ার অধিহারের সিনোনিম হলো কি শেয়ার উনহার। সাধারণ সঞ্চিতি, মূলধন সঞ্চিতি। তো আমরা সাধারণত এইগুলা আমরা এখানে কি সঞ্চিত উদ্বৃত্ত ঘরে পেয়ে থাকি। তাহলে এই টোটাল টপিকটা হলো কি আমাদের মালিকের দাবি। তাহলে কি এটাকে আমরা কি বলবো? মালিকের দাবিকে কি বলি আমরা? মালিকানা সত্ত্ব। এইবার আসো এটার মূল যে ফর্মুলা যে আলোচনা সেখানে আসে। তো এখন আমরা যদি চিন্তা করি আমরা মেইনলি কোন দাবিকে পরিশোধ করতে হবে বললাম একটু আগে? এই দাবিকে। তার মানে কি এই দাবি বলতে কি বহির্দায়কে পরিশোধ করতে হবে। কাকে দিয়ে পরিশোধ করব? আমরা জানি কি যাকে পরিশোধ করতে হবে সে তাহলে কোথায় বসে আমাদের? কারণ কি তাকে পরিশোধ করতে হবে। তো পরিশোধ যদি করতে হয় তাহলে সে কোথায় বসবে? উপরে। তাহলে এখানে নেব কি বহির। তাহলে বহির্দায় কোনগুলো হয় সেগুলো আমরা আলোচনা করলাম। তো আচ্ছা এবার দেখো মালিকানা সত্ত্ব কাকে দিয়ে পরিশোধ করবে? বহির্দায়কে মালিকানা সত্ত্ব। এই জন্য মালিকানা সত্ত্ব কোথায় বসবে? নিচে। এবার একটা কথা আমরা খেয়াল করি, আগের ক্লাসে পড়াইছিলাম, এই ক্লাসে একটু বুঝিয়ে দিই। এই মালিকানা সত্ত্ব থেকে আমাদের একটা টপিক বাদ যায়, সেটা হলো অলিক সম্পদ। কি বাদ যাবে? কারণ এই অলিক সম্পদের উপর মালিকের দাবি থাকা সত্ত্বেও এটা কি প্রতিষ্ঠানে মালিকের দাবিকে আসলে অ্যাকচুয়ালি কি বাড়ায় না। কারণ কি অলিক সম্পদ আমাদের কি সম্পদ হিসাবে মেইন সম্পদ হিসাবে আমরা কি করি না, কাউন্ট করি না। পূর্বের ক্লাসে অনেক আলোচনা করছি। তাহলে এবার খেয়াল করো, তাহলে এখান থেকে মালিকানা সত্ত্ব কি বাদ দিব আমরা? অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বাদ দিব। অসমন্বিত ব্যয় বাদ দিব। দেখো তো বুঝতে পারছি কিনা? তাহলে দায় মালিকানা সত্ত্ব অনুপাত যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা ঠিক এভাবে করে বের করবো। ফর্মুলাটা কেন হলো বুঝতে পারছি? হ্যাঁ ক্লিয়ার? সব সম্পূর্ণ বুঝছো? নাজিম মুখস্থ করা লাগছে নাকি? লজিক বুঝছে? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটা গেল আমাদের দায় মালিকানা সত্ত্ব অনুপাত। তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা মুছে। আচ্ছা তাহলে সেকেন্ড যে টপিকটা আমরা শিখব সেটা হলো দায় মোট সম্পদ অনুপাত। দায় মোট সম্পদ অনুপাত। আচ্ছা তাহলে আমরা 2 নম্বর যে ফর্মুলাটা আমরা শিখবো সচ্ছলতা অনুপাতে সেটা হলো কি দায় মোট সম্পদ অনুপাত। দায় মোট সম্পদ অনুপাত। এখন যদি আমরা এখানে খেয়াল করি কি বলছে আমাদের প্রশ্নে? দায় মোট সম্পদ অনুপাত। আমরা বলছিলাম অনুপাত বলতে আমরা কি বুঝি? দুইটা সমজাতীয় বিষয়ের কি তুলনা করা। তো তুলনা করা মানে কি বুঝি? ভাগ করা বুঝি। এখন এখানে আমরা বলতেছে কি এই যে আমরা বলছিলাম কি সচ্ছলতা অনুপাত কিসের জন্য করি আমরা? সচ্ছলতা অনুপাত দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা জানার জন্য কি করি? দায় পরিশোধ ক্ষমতা এটা জানার জন্য আমরা মেনলি কি করি? সচ্ছলতা অনুপাত প্রস্তুত করি। তাহলে এখন এই দায়কে কে পরিশোধ করবে? মোট সম্পদ। তাহলে এই দায়কে যদি পরিশোধ করে তাহলে এই দায় দ্বারা আমরা কি বলছি একটু আগে? বহির্দায়কে বুঝি। তাহলে এই বহির্দায়কে কি দিয়ে পরিশোধ করবো আমরা? মোট সম্পদ। তাহলে বহির্দায়কে যদি পরিশোধ করি তাহলে কাকে পরিশোধ করবো? বহির্দায়। তাহলে বহির্দায় কোথায় বসতেছে?
উপরে। কেন বুঝলো বুঝতে পারছি? কারণ একে আমার পরিশোধ করতে হবে, এর জন্য কোথায় বসছে? উপরে। আর এই বহির্দায়কে কে পরিশোধ করবে? মোট সম্পদ। তাহলে মোট সম্পদ বসবে কোথায়? নিচে। কথা কি বুঝতে পারছি? আর এই মোট সম্পদ থেকে আমরা অলিক সম্পদ কি করে দিব? অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়কে কি করবো? বাদ দিয়ে দেব। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, অনেক অনেক বইতে, আমাদের দেশীয় বইতে, বিদেশি বইতে, সব বই, অনেক বইতে আছে যে এখানে মোট সম্পদ দিয়ে বাদ দেওয়া, অলিক সম্পদটা বাদ দেওয়া হয় না। তো আমার কথা হলো যে এখানে যে বিষয়টা, সেটা হলো মোট সম্পদের ভিতরে অলিক সম্পদ যেহেতু আমরা সম্পদ হিসাবে আসলে কাউন্ট করি না, এর জন্য তাকে কোনো সময় কাউন্ট করব না। এর জন্য আমরা কি করব? সবসময় মোট সম্পদ যখন লিখবো তখন অলিক সম্পদকে অবশ্যই বাদ দিয়েই কাউন্ট করব। কারণ যেহেতু এটা আমার সম্পদ, অ্যাকচুয়াল সম্পদ না, সম্পদ আকারে দেখানো হয় কেন সেটা লজিক আমরা আগেই বুঝাই দিছি। তাহলে এখন আমরা যদি মোট সম্পদের ভিতরে এটাকে দেখাই, তাহলে এটাকে অবশ্যই কি করবো? বাদ দিয়ে দেখাবো। কারণ কি? আমার অ্যাকচুয়াল সম্পদের ভিতরে আসে না। কথা বুঝতে পারছেন? কারণ এই সম্পদ, অলিক সম্পদ দিয়ে আমি চাইলে কি বহির্দায়কে পরিশোধ করতে পারবো না। কারণ কি ছিল? অসমন্বিত ব্যয়ের কি বিক্রয়যোগ্য কোনো মূল্য নাই, বা এখান থেকে কোনো নগদ টাকা রিটার্ন আসার কোনো উপায় নাই। তো রিটার্ন যদি না আসে তাহলে আমি কিভাবে দায় পরিশোধ করবো? করার উপায় আছে? এর জন্য আমরা কি করি? মোট সম্পদ থেকে অলিক সম্পদকে বাদ দিব। লজিক কি ক্লিয়ার এতটুকু? না বুঝলে বলি? আচ্ছা, এবার আসো মোট সম্পদ আমরা আগেও পড়াইছি। তাহলে মোট সম্পদ বলতে আমরা কি বুঝি? মোট সম্পদ বলতে আমরা বুঝলাম সম্পদকে আমরা চারটা টপিকের আন্ডারে ভাগ করি, মানে চারটা লেয়ারে ভাগ করি, চারটা শ্রেণীতে ভাগ করি। চারটা শ্রেণী কি কি ছিল? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, 2 নম্বর ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 নম্বর টপিক ছিল কি? চলতি সম্পদ, এবং 4 নম্বর টপিক কি ছিল? অসমন্বিত ব্যয় এখন বা অলিক সম্পদ। তাহলে এখন আমরা যদি কি করি? যদি এই চারটা টপিককে যোগফল করে ফেলি তাহলে এটাকে বাদ দিতে হবে। আর যদি চারটাকে যোগ না করি তাহলে জাস্ট এই স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ যোগ করলে কি হয়ে যাবে। এখন তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই। এখন দেখো যে দায় মোট সম্পদ অনুপাত কিভাবে হয়েছে সেটা কি বুঝতে পারি সবাই? লজিক ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। তাহলে আমরা পরবর্তী যে ফর্মুলা সেটা নিয়ে আলোচনা করি। পরবর্তী ফর্মুলা হলো আমাদের মালিকানা সত্ত্ব। থার্ড যে ফর্মুলা শিখবে সেটা হলো কি? মালিকানা সত্ত্ব মোট সম্পদ অনুপাত। এখন এখানে দেখো খেয়াল করে, আমরা প্রথমে বলছিলাম এখানে আমরা কি করব? দায় পরিশোধ করব। তাহলে এখন এখানেও তো বুঝতেছি মালিকানা সত্ত্ব কি আমাদের আন্তঃদায়, তাহলে একে পরিশোধ করবো কাকে দিয়ে? না বোঝার কিছু আছে? তাহলে কি আমরা বলছিলাম যে ফর্মুলার ভিতরে কি উত্তর লুকায় আছে, কথাগুলো কি সত্য? তো লজিকগুলো শুধু বুঝতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে, শুধু মুখস্থ হলে হবে না। জি, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আসো, আমাদের এই মালিকানা সত্ত্বকে আমরা কি বলি? এই মালিকানা সত্ত্বকে বলি আমরা কি? আন্তঃদায়। আচ্ছা, এই মালিকানা সত্ত্বতে কারা আসবে একটু আগে আমরা আলোচনা করছি, তো এখানে আলোচনা করলাম না। তাহলে এই আন্তঃদায়কে কে পরিশোধ করবে? সম্পদ। তাহলে আমরা একটু আগে বললাম কাকে পরিশোধ করব? তাহলে মালিকানা সত্ত্ব কোথায় আসবে? আর মালিকানা সত্ত্ব কে পরিশোধ করবে? তাহলে মোট সম্পদ কোথায় আসবে? দেখো তো বুঝতে পারছি কিনা? লজিক কি ক্লিয়ার? হ্যাঁ নাকি বুঝি নেই? আচ্ছা, এবার দেখো আরেকটা লাস্ট যে টপিক সেটা আমরা পড়াবো, সেটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষায় আসে। সেটা হলো আমাদের মূলধন গিয়ারিং অনুপাত। আচ্ছা, মূলধন গিয়ারিং অনুপাত বলতে কি বুঝি? এখানে দেখো নামের ভিতরে স্পেসিফিক উল্লেখ করা নাই, এটাকে তাহলে আমাদের কি করতে হবে? মূলধন গিয়ারিং কাকে বলে সেটা বুঝলেই উত্তর পেয়ে যাবো আমরা। এখন আসো, মূলধন গিয়ারিং বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? মূলধন গিয়ারিং বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের যে মূলধন আছে, অ্যাকচুয়াল প্রতিষ্ঠানের মূলধন কাকে চিন্তা করি আমরা? যে মূলধনের অংশটুকু কি সাধারণত আমরা যদি মুনাফা নাও হয় তাকে পরিশোধ করার প্রয়োজন নাই। এখন দেখো আমাদের এই গিয়ারিং বলতে আমরা বুঝতেছি প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল যে মালিক, যাকে আমরা অ্যাকচুয়াল মালিক হিসাবে কাউন্ট করি, সেকে সাধারণ শেয়ার হোল্ডার। তো
তো সাধারণ শেয়ারের মালিকের অধিকার কতটুকু আছে, ততটুকু টাকা, এবং তাদের যে সঞ্চিত অর্থ আছে, যেটা সঞ্চিত উদ্বৃত্ত পাশে বসে, সঞ্চিত উদ্বৃত্ত পাশে বুঝালাম কি কি আসে। এই দুটো টপিকের উপরে কার অধিকার থাকে, প্রতিষ্ঠানের অধিকার থাকে। আর বাকি যে সম্পদগুলো আছে সেগুলো যেমন অগ্রাধিকার শেয়ার মালিকের যে দাবি, সেটাও কি মূলধন হিসাবে আমরা কাউন্ট করি, কিন্তু একে প্রতিষ্ঠানের মূল মালিক হিসাবে আমরা কি করি না, মানে পরিচালনা পর্ষদে সে বসতে পারে না, এই জন্য মূল মালিক হিসাবে আমরা বিবেচনা করি। কিন্তু এরা আংশিকভাবেও কি মালিকানার মানে একটা অংশ কি মালিকানার ভিতরেই পড়ে, কিন্তু এর নেচার অনুযায়ী একে কি আমরা মালিক হিসাবে কাউন্ট করি না। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকের যে মূলধন, তার বিপরীতে কি প্রতি বছর বা আমাদের যে মুনাফা যখন দিব তখন নির্দিষ্ট হারে কি করতে হয়, লভ্যাংশ দিতে হয়। আচ্ছা, তার মানে এখানে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে আমরা সাধারণ শেয়ার অধিকার দ্বারা কতটুকু টাকা স্থায়ী প্রতি বছর আমাকে টাকা দেওয়া লাগে। দুইটা ভাবে টাকা দিই আমরা দুইভাবে টাকা বন্টন করি প্রতি বছর, মানে খরচের হিসাব করি। যেমন এটা লভ্যাংশ বাবদ টাকা দেই, লভ্যাংশ বাবদ টাকা দিই, মানে প্রতিষ্ঠান পরিচালনা করি যাদের কাছে টাকা নিয়ে তাদেরকে দুইভাবে টাকা দেয়। এটা লভ্যাংশ আকারে টাকা দেয়, আর একটা হলো কি সুদ আকারে টাকা দিই। মানে আমরা যাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নেই তাদেরকে দুইভাবে টাকা দিই আমরা। একটা হলো মানে বেনিফিটের টাকা দেই। বেনিফিটটা কীভাবে দিই, এটা দিই লভ্যাংশ আকারে, একটা দেয় কি সুদ আকারে। সুদ আকারে যাদেরকে দিই তারা হলো কি দীর্ঘমেয়াদী দেয়। তারা কি দেয়, দীর্ঘমেয়াদী দেয়। আর এই লভ্যাংশ দেয় দুইটা টপিককে আমরা কাকে কাকে দেই, সাধারণ শেয়ার হোল্ডারকে দেই, সাধারণ শেয়ার মালিকদের দেই। আচ্ছা, আরেকটা দেখি অগ্রাধিকার শেয়ার মালিক। এখন আমরা অগ্রাধিকার শেয়ার মালিককে সাধারণ শেয়ার মালিককে দুইভাবে লভ্যাংশ দিই। সাধারণ শেয়ার মালিকদের আমি লভ্যাংশ দেই, শুধু লভ্যাংশ বলি তাকে আমরা। আর অগ্রাধিকার শেয়ার মালিকদের দেই অগ্রাধিকার লভ্যাংশ। কি দেই, অগ্রাধিকার লভ্যাংশ। তো আমাদের প্রতি বছর এই অগ্রাধিকার শেয়ার মালিক এবং দীর্ঘমেয়াদী দায় এই দুইজনের লভ্যাংশ অবশ্যই পরিশোধ করতে হয়। চাইলে আমরা এই সাধারণ শেয়ার মালিকের লভ্যাংশ না দিয়েও কি আমরা তাকে অন্য বেনিফিট দিতে পারি, কিন্তু এদেরকে আমরা সাধারণত ওই বেনিফিট দিতে পারি না। এবার চিন্তা করো, এদের দাবি পরিশোধ করার মতন ক্ষমতা সাধারণ শেয়ার মালিকের কতটুকু আছে, এটা জানার জন্য আমরা কি করি, মূলধন গিয়ারিং অনুপাত করি। এখন মূলধন গিয়ারিং অনুপাতের কাজ কি তাহলে, যে অগ্রাধিকার শেয়ার মালিক এবং দীর্ঘমেয়াদী দায় এদের প্রতি বছর আমরা নির্দিষ্ট টাকা দেই। তার মানে এদের যে দাবিটা এটা কি স্থির খরচযুক্ত, কি দেখতো স্থির খরচযুক্ত তহবিল, মানে এখানে আমার টাকা দিতেই হবে। ধরো অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বললো 10%, তাহলে প্রত্যেক বছর লাভের 10% দিতেই হবে, তার মানে এটা ফিক্সড। আবার দীর্ঘমেয়াদী দায়ের বিপরীতে বললাম এই যে পার্সেন্টেজ, আগের আমি করেছিলাম যে পার্সেন্টেজ দিয়ে থাকে 10%, 12% যা থাকুক সেটা নির্দিষ্ট দিতে হবে প্রতি বছর, না দিয়ে কি পারা যাবে। তার মানে কি এই দুইটার যে প্রতি বছর টাকা দেওয়া লাগবে সেটা কি ফিক্সড না, ফিক্সড না। এই যে ফিক্সড যেহেতু এটার যে টাকাটা আমরা সংগ্রহ করছি, এই সংগ্রহিত টাকাকে পরিশোধ করার মতন কত টাকা সাধারণ শেয়ার মালিকের আছে, এটা জানার জন্য আমরা কি করি, মূলধন গিয়ারিং অনুপাত করি। এবার দেখো ফর্মুলা কি আসবো, সাধারণ শেয়ার মালিকের দাবি আর স্থির যে আমাদের স্থির ব্যয়যোগ্য তহবিলের টাকা আসবে। তাহলে আমরা কাকে পরিশোধ করবো, এইটাকে পরিশোধ করবো কাকে দিয়ে। তাহলে এখন যদি আমি ফর্মুলায় লিখতে চাই তাহলে আমরা কাকে পরিশোধ করব, স্থির খরচ তহবিলকে পরিশোধ করব। তাহলে স্থির খরচ যুক্ত তহবিল এই টাকাকে কে পরিশোধ করবে, সাধারণ শেয়ার মালিকের দাবি। তাহলে এখানে কি লিখবো, সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। ঠিক আছে, সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব। এখন যেহেতু আমরা এটা ফর্মুলা বই এভাবে থাকে, কিন্তু এটার আমরা অ্যাকচুয়াল লজিক এখানে বুঝালাম না। তাহলে আমরা এই অ্যাকচুয়াল লজিকটা যদি এভাবে ভেঙে লিখি, কোনো সমস্যা আছে যে আমি যদি এভাবে লিখি অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস, এটা গেল একটা অংশ। আর একটা অংশ কি ছিল, দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখানে যোগ লিখে দিব কি দীর্ঘমেয়াদী। এখন যে করা থাকুক সেই করা আমরা এখানে কি করবো, যোগ করে দিব দীর্ঘমেয়াদী দায়। কথা বুঝতে পারছি। আর এদেরকে পরিশোধ করবো কি দিয়ে, সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। তাহলে এটা কাদের মাধ্যমে আসে, সাধারণ
শেয়ার মূলধন প্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত। এই সঞ্চিত উদ্বৃত্তের ভিতরে কারা আসবে একটু আগে আমরা পড়াইছি। তো এখন এই দুইটা যোগফল হলো কি সাধারণ শেয়ার মালিকের মালিকানা সত্ত্ব, আর এই দুইটা যোগফলকে আমরা বলি কি স্থির খরচযুক্ত তহবিল। তাহলে এইবার যে ফর্মুলাটা এরকম হইলো, এর লজিকটা কি বোঝা গেল পুরোপুরি? তাহলে আমাদের এই সচ্ছলতা অনুপাতের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো কি শেষ।